বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ অবিস্মরণীয় বইগুলোর মধ্যে একটি হলো বোতল বুথ। আজকে আপনাদের সামনে প্রথম পর্বে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আমাদের ক্লাসে মুনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের, কারোর সঙ্গে কথা বলে না, সবসময় পেছনের বেঞ্চিতে বসে ক্লাসের সারাটা সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। স্যার কিছু জিজ্ঞাসা করলে চোখ পিট পিট করতে থাকে। তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটি কথাও বুঝতে পারছে না। মুনিরের এই স্বভাবে স্কুলের সব স্যাররাই জানেন, কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করে না। শুধু আমাদের অঙ্কের স্যারের মাঝে মাঝে খেপে গিয়ে বলেন, কথা বলে না, ডং ধরছে, 4 নম্বরই ভেদ দিয়ে আচ্ছা করে পেটালে পর পর করে কথা বলবে। আমাদের স্কুলের কমন রুমের নম্বর দেওয়া নানান রকমের বেত আছে। বেত যতই চিকন তার নম্বর তত বেশি। 4 নম্বরই বেত খুব চিকন বেত, 1 নম্বরই বেত সবচেয়ে মোটা। কথায় কথায় বেতের কথা তুললেও অঙ্ক স্যার কখনো বেত হাতে নেন না। কিন্তু এক একদিন মুনিরের উপর অসম্ভব রাগ করেন, যেমন আজ করেছেন। রাগে তার শরীর কাঁপছে, মুখ দিয়ে পেনা বের হচ্ছে। স্যার চৌবাচ্চার একটা অঙ্ক করতে দিয়েছেন, জটিল অঙ্ক। একটা পাইপ দিয়ে পানি আসছে, একটা ফুটো দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেওয়া হলো। এই সব হবিজবি। মুনির পট করে অঙ্কটা করে ফেলল। আমি মুনিরের পাশে বসেছি, কাজে ওর খাতা দেখে আমিও করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই হাত উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না, খুব কঠিন অঙ্ক। এখন একটা সমস্যা দেখা দিল, কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে, বিরাট সমস্যা হবে। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হাত তুলে নামিয়ে ফেললি কেন? অঙ্ক হয় নাই? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে, হাত নামালি কেন? সত্যি কথা বল, নয়তো 5 নম্বরই ব্যাগ দিয়ে কেরামতি দেখিয়ে দেব। আমি চুপ করে রইলাম। এই শীতের ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে একটা ছেলে আমাদের ক্লাসে, খুব বজ্জাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার বেত আনতে বলে, বশির আনন্দে হেসে ফেলে, বিনয়ে গলে গিয়ে বলে, স্যার আমি নিয়ে আসি। যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখে আনন্দের উজ্জ্বল হয়ে ওঠে, সে বড় মজা পায়। আজও তাই হলো। যেই সে দেখলো অঙ্ক স্যার 5 নম্বরই বেতের কথা বলল, অমনি সে বলল, ও স্যার, মুনিরের খাতা দেখে টুকলিপাই করেছে। আমি দেখেছি। স্যারের মুখ অন্ধকার হয়ে গেল। বসে দাঁত বের করে বলল, বেত নিয়ে আসি স্যার। যা নিয়ে আয়। কয় নম্বর আনবো স্যার? 5 নম্বর নিয়ে আয়। দেখ আজ কেরামতি কাকে বলে। বসির লাপাতে লাপাতে বেত আনতে গেল। অঙ্ক স্যার মনিরকে জিজ্ঞাসা করলো, হুমায়ুন তোর খাতা থেকে ঢুকেছে? মনির তার স্বভাব মতো চুপ করে রইল। হ্যাঁ না কিছুই বলল না। মনির ক্লাসে কখনো কথা বলে না। কথা বল, নয়তো আজ তোর কেরামতিও বের করব। বেটা মৌন বাজাবি? মৌন বাবাজি কথা বলে না? কথা বল, নয়তো তোর একদিন কি আমার একদিন। মনির উদাস দৃষ্টিতে জানালার দিকে বাইরে তাকালো। ততক্ষণে বশির চলে এসেছে। আনন্দে সে জলমল করেছে। অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন, দুজনই 25 গা করে বেত খাবি। কত দানে কত চাল বের হয়ে যাবে। ক্লাস 6-এ পড়ে, এর মধ্যেই খাতা দেখে লেখা শিখে গেছে। মামদোবাজি। আরেকজন দরবেশ মৌনি বাবা। দেখি হাত পা 2 হাত। আমি হাত পাতলাম। বসির আনন্দে পিক করে হেসে ফেলল। আমি অবশ্যই খুব ব্যথা পেলাম না। নিঃশ্বাস বন্ধ করে রাখলে হাত শক্ত করে রাখলে বেশি ব্যথা পাওয়া যায় না। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর হাত খুব নরম করে ফেললাম। মুনিরের কোনো শাস্তি হলো না, হবে না, আমি জানতাম, কারণ ও খুব ভালো ছেলে। গন্ডারের ইংরেজি কি তা সে চট করে বলে দিতে পারবে শুদ্ধ বানানে। অবশ্যই মুখে বলবে না, খাতা লিখে দেবে। ওর একটা দোষ, কথা বলে না। এই দোষের জন্যই ওর শাস্তি হয় না। অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন, তার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তি তিনি গোর বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে দিলেন কারণ অপরাধ গুরুতর, ক্ষমার অযোগ্য। এই বয়সে সে টুকলিপাই করে, বড় হয়ে সে কি করবে, ইত্যাদি ইত্যাদি। আমি আর নিজের জায়গায় ফিরে যেতেই বশির চিকন গলায় বলল, 25 গা বেত দেওয়ার কথা স্যার, আপনি মাত্র 13টা দিয়েছেন, 12টা বাকি রইল স্যার।
বসির এমন বজ্জাত, রাগে আমার গা জ্বলতে লাগলো। কিন্তু কিছু করার নেই, হজম করতে হবে, সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে। ফুটবলের মাঠে বেকায়দা ল্যাং মেরে ফেলে দিতে হবে, কিংবা লাল পিঁপড়ার বাসা মাথায় টুপির মতো পরিয়ে দিতে হবে। আমাকে শাস্তি দিয়ে অঙ্ক স্যারের বোধ হয় মনটা খারাপ হয়েছে, কারণ তিনি দেখি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অন্য সময় হলে এতক্ষণে বোর্ডে চলে যেতেন এবং জ্বরের মতো একটির পর একটি অঙ্ক করতে থাকতেন। আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, টপ টপ খাতায় তুলতে হতো। আজ সেরকম কিছু হচ্ছে না। স্যার আরে আরে তাকাচ্ছেন আমার দিকে, চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম। কোনো ছেলের অসুখ হচ্ছে শুনলে তিনি তার বাসায় যাবেন, বাজখাই গলায় বলবেন, কি যে যন্ত্রণা করিস, আবার অসুখ বাঁধালি, তাড়াতাড়ি ভালো হ, নয়তো চর দিয়ে দাঁত ফেলে দেব। মুনির এখনো দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে, বেশ ভয় পেয়েছে, অল্প অল্প কাঁপছে। স্যার, অঙ্ক স্যার বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। মনির বলল। মনির বসলো, আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে, তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল, এই হুমায়ুন, ভূত পুষবি? আমি আকাশ থেকে পড়লাম। বলে কি, ভূত পুষবো মানে? ভূত কি কুকুর ছানা নাকি? মনির পিস পিস করে বলল, আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব। ভূতের বাচ্চা আনতে যাবি মানে? ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি? একজন আজ আমাকে একটা ভূতের বাচ্চা দেবে, সন্ধ্যার সময় যেতে বলেছে। তুই যাবি? আমি কি বলবো ভেবে পেলাম না। মুনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে, আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লেগেছে, এখন আমাকে খুশি করতে চায়। হুমায়ুন, যাবি? যাব। খবরদার কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। কোনো কথা কাউকে না বলে থাকার কষ্টের ব্যাপার। তখন কথাটা পেটের মধ্যে বড় হতে থাকে, পেট গুড়গুড় করে, খুব অস্বস্তি হয়। এই জন্য কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে নেই। খুব গোপনীয় কথাগুলো বটগাছকে বলে পেট হালকা করতে হয়। বটগাছ সেই কথা কাউকে বলতে পারে না বলে আর কেউ জানতে পারে না। স্কুল ছুটির পর আমরা রওনা হলাম। ব্রহ্মপুত্র পার দৌড়ে দৌড়ে অনেক দূর যেতে হলো। কেউটখালের কাছাকাছি এসে নদীর পার হলাম। শীতকাল, কাজেই পানি বেশি নেই। খেয়া নৌকা আছে, 10 পয়সা করে নেয়। মুনির পয়সা দিয়ে দিল। সন্ধ্যা এখনো হয়নি, এর মধ্যে চারদিক অন্ধকার। গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি। একসময় দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গাছপালায় ঢাকা জঙ্গলে জায়গায় শেওলা ঢাকা এক বাড়ি, লোহার গেট। সেই গেটের বাড়ির নাম লেখা শান্তিনিকেতন। আমি বয়ে বয়ে বললাম, কোথায় নিয়ে এলি? এটা কার বাড়ি? আমার এক আত্মীয়ের বাড়ি, দুঃসম্পর্কের নানা হয়। এই লোকের কাছে এই লোক বলেছে ভূতের বাচ্চা দেবে। গুল ছেড়েছে? না, গুল ছাড়েনি। কি করে বুঝলি গুল ছাড়েনি? চেহারা দেখি তুইও বুঝবি, সন্ন্যাসীর মতো চেহারা। সন্ন্যাসীরা কি গুল ছাড়ে? অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি অবাক। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক সেই রকম লম্বা দাড়ি, সাদা বাবরি চুল, লম্বা একজন মানুষ, পরনে আল খাল্লার মতো লম্বা একটা পোশাক, গলার স্বরও কি গম্ভীর। দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। সঙ্গে এটি কে? আমার বন্ধু। এও ভূতের বাচ্চা নেবে? আমি কি দোকান দিয়ে বসেছি নাকি যে যেই আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দেব? একটা দেব বলছিলাম, একটা পাবি। ভেতরে এসে বস। আমরা সিঁড়ি ভেঙে দোতলা একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প। উনি বোধ হয় এখানেই বসে বই পড়েছিলেন। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস, মেঝেতে পা চড়িয়ে বস, নাকি মেঝেতে বসলে তোদের মান যাবে। আমরা পা চড়িয়ে মেঝেতে বসে পড়লাম। আমার একটু ভয় ভয় করছে। কিছু খাবি তোরা? জি না। ভূতের বাচ্চা যে নিবি, কোনো পাত্র নিয়ে এসেছিস? মুনির না সূচক মাথা নাড়ল। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কিছু নিয়ে আসিসনি? তাহলে নিবি কি করে? পকেটে করে তো আর নিতে পারবি না। ভূত হচ্ছে হাওয়ার তৈরি। আচ্ছা, দেখি ঘরে কিছু আছে কিনা।
তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন। বুঝতে পারছি বাড়িটা অনেক বড়, অনেকগুলো ঘর, কিন্তু এই ঘর ছাড়া অন্য কোনো ঘরে বাতি জ্বলছে না, লোকজনেরও কোনো সাড়া নেই। আমি পিস পিস করে বললাম, এই বাড়িতে আর কেউ থাকে না? না। ওর নাম কি? আগে অন্য নাম ছিল, এখন ওকে রবিবাবু বলে ডাকতে হয়। রবিবাবু না ডাকলে রাগ করেন, আমি ডাকি রবি নানা। উনি করেন কি? কিছু করেন না, শুধু বই পড়েন আর কবিতা লেখেন। কবিতা লেখেন কেন? নোবেল প্রাইজ দরকার তো, এই জন্য কবিতা লেখেন। কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। তুই আর কথা বলিস না তো, চুপ করে থাক। বেশি কথা বললে উনি রাগ করেন। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক ঢুকলেন হাতে ছোট্ট একটা হোমিওপ্যাথিক ওষুধের শিশি নিয়ে। ভূতের বাচ্চা কি উনি এর মধ্যে ভরে দেবেন? কি সর্বনাশ! বোতল একটা পাওয়া গেছে, গরম পানি দিয়ে ধুতে হবে, সময় লাগবে। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম, এই ছোট বোতলের মধ্যে থাকবে? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত রেগে গেলেন। চোখ বড় বড় করে বললেন, ছোট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে, হোমিওপ্যাথিক শিশির মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারবে না কেন? আমি কিছু বললাম না। ভদ্রলোক ধমকের সুরে বললেন, জবাব দাও। পারবে কি? পারবে না? পারবে। হুম হুম দ্যাটস গুড। কি নাম তোমার? হুমায়ুন। ক্লাস 6-এ পড়ো? জি। রোল নম্বর কত? 32। ক্লাসের ছাত্র কতজন? 32। তার মানে পড়াশোনা কিছুই পারো না? জি না। স্কুল ভালো লাগে না? জি না। রবি 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 ঠাকুরেরও স্কুল ভালো লাগতো না, তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর? আমি মনে করি না। গুড। এখন বলো তো, তোমার চেহারায় রবি ঠাকুরের মতো না। জি। মুশকিল হচ্ছে কি জানো? টাক পড়ে যাচ্ছে। টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য, তাই না? আমি কিছু বললাম না। ভদ্রলোক আমাদের রেখে হোমিওপ্যাথিক শিশি হাতে নিয়ে উদাও হয়ে গেলেন। আমি মুনিরকে বললাম, তোর এই নানা কি পাগল? না, পাগল হবে কেন? কেমন কেমন করে যেন তাকাচ্ছে। মুনির কি একটা বলতে গিয়ে থেমে গেল, কারণ ভদ্রলোক আবার এসে ঢুকেছেন হোমিওপ্যাথিক ওষুধের শিশিতে হলুদ রঙের দোয়াটে কি একটা জিনিস। সাবধানে রাখবি। মুখ গালা দিয়ে সিল করে রেখেছি, খবরদার সিল ভাঙবি না। মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি, এরা চাঁদের আলো খায়। ব্রহ্মপুত্রের পার দিয়ে বোতল হাতে নিয়ে হাঁটবি, এরা টাটকা বাতাস পছন্দ করে। আমি বললাম, বোতলের ভেতর তো বাতাস যাবে না। ভদ্রলোক কড়া গলায় বললেন, এই ছেলে তো বেশি কথা বলে। শুন চেকরা, কথা কম বলবে। জি আচ্ছা, এখন বাড়ি চলে যাও। যাবার আগে একটা কবিতা শুনে যাও। টাটকা কবিতা, আজ বিকেলে লিখেছি। 2 ঘন্টার মতো হয়েছে, এখনো বাসি হয়নি। 6 ঘন্টার আগে কবিতা বাসি হয় না, শুধু গরমকালে 3 ঘন্টাতে বাসি হয়ে যায়। আমরা চুপচাপ বসে আছি। রবি নানা পকেটে হাত দিয়ে কবিতা লেখার কাগজ বের করলেন, মাথা দুলিয়ে পড়তে শুরু করলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। কবিতাটা আমার বেশ ভালো লাগলো, তবে কেন জানি মনে হতে লাগলো আগে পড়েছি। কবিতাটা কেমন? খুবই ভালো, ব্রহ্মপুত্র নিয়ে লেখা। আচ্ছা যাও, এখন বাড়ি যাও, রাত হয়ে যাচ্ছে। ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম। আমার বারবার মনে হতে লাগলো এটা সত্যি নয়, কোথাও মস্ত একটা পাখি আছে। মুনিরের একটা হাত পকেটে, সেই হাতে সে নিশ্চয়ই বোতল ধরে আছে। একবার সেই ক্ষীণ গলায় বলল, কেমন জানি গরম গরম লাগছে। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে এসে আসছি, নদীর উপর ক্ষীণ চাঁদের আলো আমাদের কেন জানি বেশ ভয় ভয় করতে লাগলো। মনির পিস পিস করে বলল, বোতলটার ভেতর ওইটা নাড়াচাড়া করছে রে, ভয় লাগছে। আমার কাছে দিয়ে দে, সকালবেলা নিয়ে নিবি, দিনের আলোয় আর ভয় লাগবে না। মুনির সঙ্গে সঙ্গে আমাকে শিশিটা দিয়ে দিল, প্যান্টের পকেটে রেখে দিলাম। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি সত্যি সত্যি একটু যেন গরম গরম লাগছে। বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ শুনলাম, অঙ্ক স্যার নাকি সন্ধ্যার পর এসেছিলেন। আমি এখনো ফিরিনি শুনে সে খুব রেগে গেলেন, বলে গেছেন আবার আসবেন। অঙ্ক স্যারের এই হচ্ছে একটা বদভ্যাস, হঠাৎ সন্ধ্যার পর ছাত্রদের বাড়িতে উপস্থিত হন। বাজখাই গলায় বলেন, কি পড়াশোনা হচ্ছে কেমন? দেখি পাটিগণিতটা আনো তো।
এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন বাগান টাইনি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আজ এ পর্যন্তই বোতলভূত উপন্যাসটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।